সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে আমার সাথে আছেন দুজন অতিথি। আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে। এই বিষয়টা নিয়ে শুরু করতে চাই, যেটি নিয়ে আসলে কথা হচ্ছে, বেশ আলোচনা হয়েও গেছে। এই কারণে আপনাদের কাছে একটু সার সংক্ষেপ বা আপনাদের সুনির্দিষ্ট মতামত একটু জানতে চাই যে প্রধান উপদেষ্টা যে সাক্ষাৎকারে, মেহেদী হাসানকে দেয়া সাক্ষাৎকারে যেটি বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয়, বৈধ দল, তাদের কার্যক্রম স্থগিত হয়েছে, যে কোনো সময় এর কার্যক্রম চালু হতে পারে। তারপরে আমরা যেটি দেখলাম রাজনৈতিক দলগুলোর মধ্যে বা রাজনীতিকদের মধ্যে নানান বক্তব্য, সমালোচনা, নিন্দা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ তিনিও বললেন যে এই বক্তব্য নাকি প্রশ্ন তৈরি করেছে। অন্যদিকে আসিফ নজরুল বললেন যেটি থিওরিটিক্যাল বক্তব্য, তার ধারণা নির্বাচনের আগেই উইথড্রয়াল হওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে নিষেধাজ্ঞা। এই হচ্ছে বক্তব্যগুলোকে একটু সংক্ষেপে যদি বলি, আসলে কি আম, আসলে কি নির্বাচনের আগে এটি উইথড্রয়াল হওয়ার কোনো সম্ভাবনা আপনারা দেখেন, বা এমন কি হতে পারে যে সামনের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে? ডাক্তার জাহিদুর রহমান। ধন্যবাদ আপনাকে। এটার ব্যাপারে একটু বলে রাখা ভালো। মানে প্রধান উপদেষ্টা অনেক কিছুই বলেছেন। ইনফ্যাক্ট আওয়ামী লীগ এই নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না এমন মন্তব্য তার ওখানে আছে। আবার সাথে এটাও আছে। এখন প্রথম কথাটা হচ্ছে, সরকার কি চাইলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উইথড্র করতে পারে? নিষেধাজ্ঞা মানে তার কর্মসূচির ওপরে হুম। নিষেধাজ্ঞা। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, আওয়ামী লীগের বিচারের প্রক্রিয়া, মানে আওয়ামী লীগকে আইসিটিতে সংশোধনের মাধ্যমে সংগঠনেরও বিচার করা যাবে, এটা যুক্ত করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ইনভেস্টিগেশন এবং বিচার শুরু হওয়া তো বহু দূরের কথা। সুতরাং বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পথ অনেক দূরে। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে কিন্তু সরকার, এক্সিকিউটিভ অর্ডারে। সন্ত্রাস দমন আইন 2009-এ। আগে এটা ছিল না, নতুন করে অধ্যাদেশ জারির মাধ্যমে যুক্ত করা। আগে কিন্তু দল নিষিদ্ধ করে দেওয়া যেত, যেমন হুম। জামাত শিবিরকে শেখ হাসিনা 3 অগস্ট নিষিদ্ধ করতো। এখন যেটা যোগ করা হয়েছে, চাইলে তার কর্মকাণ্ডও নিষিদ্ধ করা যায়। সুতরাং ওই 9-এর ওই সংশোধনীর মাধ্যমে তার কর্মকাণ্ড নিষিদ্ধ আছে সরকারের এক্সিকিউটিভ অর্ডারে, এবং বলছে বিচার চলা পর্যন্ত। এটা মৌখিকভাবে বলা। তার মানে টেকনিক্যালি সরকার চাইলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। এবং আওয়ামী লীগ এখনো নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না এবারকার, কারণ তার কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। একটা দল মিছিল করতে পারবে না, সমাবেশ করতে পারবে না, একটা দল মানুষের হুম। কাছে ভোটের জন্য যেতে পারবে না, সে কারণে সে নিষিদ্ধ। মানে সে নিবন্ধনও নির্বাচন স্থগিত। থেকে করতে পারছে। জি, নিবন্ধন স্থগিত নিবন্ধনও ওই তার কারণে। স্থগিত, প্রতীকও ওই কারণে স্থগিত, হ্যাঁ। ওই কারণে স্থগিত হয়েছে। এবং টেকনিক্যালি আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ দল না। এবং টেকনিক্যালি বিচারের পর, আইসিটিতে বিচারের পর প্রমাণিত হতে পারে আওয়ামী লীগ সংগঠন হিসাবে মানবতা বিরোধী অপরাধ করেনি, তাই তার উপরে আর নিষেধাজ্ঞা থাকবে না। এটা হতে পারে, সে বাতিল হবে না, এটা হতে পারে। এখন প্রধান উপদেষ্টা যেটা করেছেন, আমার কাছে যেটা মনে হয়, এটাকে আমরা এভাবে বলতে পারি, এটা আমেরিকার প্রসঙ্গে বলা হয়। তাইওয়ান ইস্যুতে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। যখন এই প্রশ্ন করা হয় আমেরিকান প্রেসিডেন্টদেরকে অনেক সময়, বা তাদের অবস্থান, সেটা হচ্ছে চায়না যদি তাইওয়ান ইনভেড করে আমেরিকা কি করবে। আমেরিকা বলে না যে সে তাইওয়ানের হয়ে যুদ্ধ করবে। আমেরিকা এটাও বলে না সে তাইওয়ানের হয়ে যুদ্ধ করবে না। এটাকে একটা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি, এরকম একটা টার্ম হুম। ব্যবহার করে। আমি ডক্টর ইউনূসের বক্তব্যের মধ্যে এরকম একটা ইস্যু দেখেছি। উনি যেমন বলছেন এবার পার্টিসিপেট করতে পারবে না, আবার তিনি এমন একটা কথা বলেছেন যেটা তাহলে তার সরকার এক্সিকিউটিভ অর্ডারে করেছে, ওটা উনি উইথড্র করে দিতে পারেন। কিন্তু যে কোনো দিন যদি উইথড্র করে দেন, তাহলে কিন্তু টেকনিক্যালি আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সুতরাং উনি আসলে একটা অস্পষ্টতা প্ল্যান করেই তৈরি করেছেন বলে আমার ধারণা। নাহলে কিন্তু উনি বলতে পারতেন যে আওয়ামী লীগকে আমরা তাহলে তত প্ল্যানের সমর্থন। উদ্দেশ্য কি? আসছি, উনি কিন্তু বলে দিতে হ্যাঁ। পারতেন যে বিচার পর্যন্ত আমরা তাকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ রাখছি, সুতরাং বিচার যেদিন শেষ হবে সেদিন যদি সে ছাড় পেয়ে যায়, তার এটা উঠে যাবে অটোমেটিকলি। উনি ওই পথে যাননি। এখন এই অ্যাম্বিগুইটির উদ্দেশ্য কি হতে পারে যদি পরিকল্পিত হয়ে থাকে? আমি মনে করি আহ এই ধরনের আলাপ বা এক ধরনের কথাবার্তা বিভিন্ন দেশের পক্ষ থেকে আছে। ইনফ্যাক্ট বাংলাদেশে যদিও আমরা সেদিন দেখলাম ব্রিটিশ হাই কমিশনার বলছেন অন্তর্ভুক্তিমূলক বলতে, যেটা তারা ইন্ডিকেট করে, সেখান থেকে তারা সরে এসছেন। কিন্তু তারপর একটা চাপ আসলে আছে। এবং দেশের অভ্যন্তরে আমি মনে করি আওয়ামী লীগ আহ, আসবে কি আসবে না, আওয়ামী লীগের আসা উচিত হবে কি হবে না, এই আলোচনাগুলো আসলে কম বেশি আছে। এটা ঠিক পিওর একটা পলিটিক্যাল হিসাব নিকেশ। যখন দলগুলো নিজেদের মধ্যে প্রচুর ফাইট করছে, নানান রকম অজুহাত দিচ্ছে, এবং অস্বাভাবিক না উদ্ভট অজুহাত সামনে আনা হচ্ছে, শর্ত দেওয়া হচ্ছে নির্বাচন নিয়ে, আমি ধারণা করি ডক্টর ইউনূসের মধ্যে খানিকটা বিরক্তি আছে। এবং সেই বিরক্তি যদি থেকে থাকে, তিনি এই আলাপটা সামনে এনেছেন এবং ইন্ডিকেট করছেন সেই দলটাকে, যে দলটা এখন অনেকটাই নানান রকম বাহানা তৈরি করছে নির্বাচনে যাব কি যাব নার জন্য। কারণ আওয়ামী লীগ যদি মাঠে আসে, আহ,
টেকনিক্যালি বলছি, তাত্ত্বিক ভাবে বলছি, সেই ক্ষেত্রে ওই দলটার উপরে সবচেয়ে বেশি চাপ তৈরি হবে, কারণ তার দ্বিতীয় দল হয়ে যাওয়ার, আমি একদম জামায়াত ইসলামের একদম কথা যদি বলছি। সুনির্দিষ্ট করে বলেন, আপনি কি জামাত ইসলামের কথা আমি বলছেন? জামায়াত ইসলামের কথা বলছি, জি। আচ্ছা। এই দল যখন এখন দ্বিতীয় দল, এমনকি একটা হাইপো তৈরির চেষ্টা আছে, তারা নির্বাচিত হয়ে যেতে পারে, আওয়ামী লীগ যদি হুম। মাঠে আসে, এই দলটার এই গুরুত্ব একেবারেই শেষ হয়ে যাবে। তো আমি কেন জানি শেষ না, হয়ে যাবে একটু এইটুকু শুনিনি, কেন এই দলটার গুরুত্ব শেষ হয়ে যাবে আওয়ামী যেমন লীগ ধরুন তাদের না, তাদের হিসাবটা এরকম, আমি জানি, আমি নিশ্চিত নই, অনেকে অনেক সার্ভের কথা দিয়ে দেখাচ্ছে তাদের বিএনপির সাথে নেক টু নেক আছে, এবং যদি আওয়ামী লীগ না থাকে, আওয়ামী লীগের অনেকে তাকে ভোট দেওয়ার সম্ভাবনা আছে, এইসব আলাপ আছে। কিন্তু আমার বিবেচনায় জামাতের ভোট এখনো আওয়ামী লীগের সাথে অনেক কম, আওয়ামী লীগের ভোট অ্যাটলিস্ট 20% আছে বলে আমি মনে হুম। করি। তো যদি সেটা হয়ে থাকে, তখন আসলে বিএনপির সাথে নির্বাচন নিয়ে যাবতীয় আলাপের কেন্দ্রে চলে আসবে আওয়ামী লীগ, ফাইট হবে বিএনপি আওয়ামী লীগের মধ্যে আবারও। জামাত এই যে এখন, খেয়াল করবেন গত কয়েক মাসে আমরা জামাত নিয়ে কথা বলতে বলতে তাদের পিআর, তাদের হুম সমাবেশ হুম করছে, হুম হুম। জামাতি আলোচনার বিষয়। আমি বাংলাদেশে কতগুলো টকশো গত 1-1.5 মাসে করেছে আমি জানি না, যেখানে মূল বিষয় জামাত। আওয়ামী লীগ আসার সাথে সাথে জামাত দেখবেন ভ্যানিশ হয়ে গেছে জি সিনারিওতে। তো জি। আমি জানি না, এটা এক ধরনের জামাতের উপরে চাপ এই তৈরি প্রশ্নটা করছে। তাহলে তো খুব যৌক্তিকভাবেই আসে, এত বিপুল ভোট যেই দলটির আছে সেই দলটিকে নির্বাচন করতে না দেয়া, সেটি কিভাবে যৌক্তিক হয়? আসবো সেটা আপনার কাছে, যৌক্তিক হতে পারে। ডক্টর আমি জাহিদ আমি আসি। আমি আসবো, হ্যাঁ, সেটা যৌক্তিক হতে পারে, আমি সেই জায়গায় জি, আসবো। আমি আসি তাহলে এই আলোচনাটা পুরনো আলোচনা, তারপরেও শুনবো আপনার জি, কাছে আমি। জি, জনাব মোস্তফা ফিরোজ, আপনার কাছ থেকেও ওই সম্ভাবনার কথা যেটি প্রধান উপদেষ্টা বলছেন, আওয়ামী লীগ কার্যক্রম চালু হতে পারে, এটা একটা যে কোনো সময় চালু হতে পারে সম্ভাবনা, আসলে কি সেই সম্ভাবনা আপনি দেখেন নির্বাচনের আগে? যেই প্রশ্নটি করছিলাম একই প্রশ্ন, এমন কি হতে পারে যে এই সামনের 26-এর নির্বাচনে অংশগ্রহণ করছে আওয়ামী লীগ? আমি তেমন আপাতত যে রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে, সেই পরিবেশটা দেখি না। ডক্টর ইউনূস যেহেতু নিউ ইয়র্কে বসে কথা বলছেন, সুতরাং সেখানে পশ্চিমা দেশে নিষিদ্ধ নির্বাচন করতে পারবে না, এই কথাগুলো আহ, মানে গণতান্ত্রিক না। এটা মেহেদী হাসান সম্ভবত উনি কিন্তু বলেছেন যে এটা কি গণতান্ত্রিক হলো। তখন কিন্তু তিনি একটু বেকায়দায়, মানে হুম। একটা পরিস্থিতি তার জন্য। কারণ পশ্চিমা গণতন্ত্রে নিষিদ্ধ, ব্যান, নির্বাচন করতে দেবো না, এগুলি তারা পছন্দ করে না। আবার এইগুলিকে সরাসরি মানে বিপক্ষে বলাটা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা এলাও হয় না। যেমন আসিফ নজরুল এখানে যত আহ, আজকে ঠিক ডক্টর ইউনূসের কথাটা যদি বলতেন, তাহলে কিন্তু আজকে কিন্তু হয়েছে, শুরু হয়ে যেত। কিন্তু যেহেতু বলেছেন যে কোনো সম্ভাবনা নাই, সুতরাং তিনি কিন্তু এখন একটা সেফ পজিশনে আছে। সুতরাং তিনি বলছেন ডক্টর তার ধারণা, এটি কিন্তু বারবার এমফাসাইজ করছেন যেটি আমার ধারণা, এবং তিনি ডক্টর ইউনূসের বক্তব্যকে বলছেন থিওরিটিক্যাল, মানে এটাও একটু বিশ্লেষণ শুনতে চাই। থিওরিটিক্যাল বক্তব্য মানে কি? থিওরিটিক্যাল, উনি তো মানে আসলে সবই মানে খুব কূটনৈতিক চালের কথাবার্তা বলেছেন, স্ট্রেট কিন্তু বলেননি। বলছেন যে হতে পারে, সম্ভাবনা আছে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, আওয়ামী লীগ আবার আওয়ামী লীগ পারবে। এই সবগুলির মধ্যে একটু প্যাচ আছে, এই কারণে যে সম্ভবত আমি যেটা গেস করি, তিনি হয়তো বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ দলগতভাবে নির্বাচন করতে পারবে না, তার প্রতীক নেই। কিন্তু আবার আওয়ামী লীগ পারবে কিভাবে? আমরা যদি পাকিস্তানের উদাহরণটা টানি, যে পাকিস্তানও কিন্তু এরকম, ইমরানের দল পিটিআই কিন্তু এরকম একটা বিপদের মধ্যে পড়ছিল, যে নির্বাচন কমিশন তার প্রতীকটা যখন স্থগিত করে দিল, তখন আর দলগতভাবে তারা নির্বাচন করতে পারলো না। তখন তারা কি করলো? তখন তারা স্বতন্ত্র হিসেবে ইলেকশন করলো। সম্ভবত মানে ডক্টর ইউনূস ওই পিটিআই এর দিকে ঠেলে দিচ্ছে আওয়ামী লীগকে, যে ঠিক আছে, তোমরা যখন এইটা করতে পারবে না, তখন ওইভাবে করো। ওইভাবে করলে তার একটা মুখ রক্ষা হয়। কারণ এখন মানে টোটালি যদি আওয়ামী লীগ মানে ঝাড়ে বংশে যদি তারা নির্বাচনী মাঠে না থাকে, তাহলে পশ্চিমা বিশ্বে বারবার কিন্তু আজকে যেমন মেহেদী হাসান প্রশ্ন করলেন, তেমনি একইভাবে কিন্তু সারাক্ষণ কিন্তু, আর উনি যেহেতু ওই সব অঞ্চলে বসবাস করবেন, বারবার ইন্টারন্যাশনাল মিডিয়া তার কাছে যাবে এবং তাকে কিন্তু প্রশ্ন করবে, তখন ওনার জন্য একটা বিব্রতকর হবে। ওইসব সেই অঞ্চলে কারণেই কেন উনি বসবাস কিন্তু, করবেন? আমাদের মানে বাংলাদেশে বসবাস করবেন না? না করলেও উনি তো অধিকাংশ সময় বাইরে যান, সেমিনার হুম। সিম্পোজিয়াম জি। করেন। আর যেহেতু উনি একটা ক্ষমতার একটা কেন্দ্রবিন্দুতে আসছে, এখন তার ইন্টারন্যাশনালি তার গুরুত্বটা অনেক বেশি। সুতরাং আন্তর্জাতিক মিডিয়া সে যেখানে থাকুক না কেন, তাকে ধাওয়া করবে। এবং উনি কিন্তু আন্তর্জাতিক মিডিয়াকে সবসময় সাথে রাখেন, উনি ফেস করেন। তো সেই কারণেই বলছি যে উনি আহ, দুইটা কথাই বলছে, যে হ্যাঁ নির্বাচন করতে পারবে আর পারবে না। নির্বাচন করতে পারবে, এটা হচ্ছে পশ্চিমা দিকটা, আহ, ওই ওদের ওই ভ্যালুসটাকে রক্ষা করার জন্য। হুম। আবার পারবে না, এটা হচ্ছে বাংলাদেশের ভ্যালুসটাকে রক্ষা করার জন্য। এইরকম একটা জোড়াতালি দিয়ে তিনি কিন্তু খুব
মানে কৌশলে কথা বলেছেন। আসিফ নজরুল ঠিক ওই ধারাটা অনুসরণ করতে পারতেন। উনি বলতে পারতেন হ্যাঁ, মানে ডক্টর ইউনূস যেটা বলেছেন সেই বিষয়টা মানে সঠিকই বলেছেন, তবে বিষয়টা হচ্ছে আইন আদালতের ব্যাপার, নির্বাচন কমিশনের ব্যাপার, তারা বিষয়টা দেখবে, এইভাবে পাশ কাটায় যেতে পারতেন। কিন্তু উনি কিন্তু পরিষ্কারভাবে বললেন যে ভবিষ্যতে কোনো সম্ভাবনা নেই। যাই হোক, মানে অনেক বেশি কৌশলী ভূমিকা ছিল ডক্টর ইউনূসের। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে মানে আমি এই মুহূর্তে রাজনৈতিক বাস্তবতায় যেটা দেখি, কারণ আজকে বিএনপি, জামাত এবং আরো অন্যগুলি তো আছে, ইনকলাব মঞ্চ টঞ্চ এখনো নামে নাই, তারপরে যারা গরু জবাই করে এখনো তারা মাঠে নামেনি, এরা হয়তো নামবে। তো তারা তখন প্রবল ভাবে আহ, মানে প্রতিরোধ গড়ে তুলবে। এবং আজকে যেমন দেখলেন যে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের একজন এমপির বাসায় আবারও আগুন দেওয়া হয়েছে, 3-4 বার দিছে। এখন আবার হয়তো সেই ইস্যুকে আওয়ামী লীগ কেন পারবে, চলো আমরা যাই 23 নম্বরে যাই, 32 নম্বরে যাই, আবার আগুন দেয়, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কারণে ওরা খুব সতর্ক ভাবে তারা কথাবার্তা গুলোর উত্তর দিছে। তা নাহলে তো যখনই বলবে যে হ্যাঁ আওয়ামী লীগের সম্ভাবনা আছে, সাথে সাথেই তো একটা বারুদের মতন একটা পরিস্থিতি তৈরি হবে। বিষয়টা খুবই রাজনৈতিক স্পর্শকাতর বলে ডক্টর ইউনূসও কৌশলে কথা বলেছেন। আর এখানে আসিফ নজরুল তো আরো বিপদে থাকেন বলে তিনি সরাসরি বলছেন যে না বাবা, কোনো সম্ভাবনা নেই। এরকম একটা পাশ কাটানো একটা অবস্থা। কিন্তু বাস্তবতা, আমার যেটা মনে হয় যে আগামী নির্বাচনে এই বাস্তবতায়, যেই বাস্তবতায় আওয়ামী লীগের নির্বাচনের সম্ভাবনা নেই, আওয়ামী লীগের নির্বাচনের সম্ভাবনা না থাকার পরেও নির্বাচনটা যথেষ্ট মানে কি বলে, খুব সহজ হবে, সাবলীল হবে, উৎসব মুখর হবে, যে আওয়ামী লীগ নেই বলে আমরা খুব উৎসবের সাথে নির্বাচনটা করব, তাও কিন্তু হচ্ছে না। এখানে একটা বাস্তবতা তৈরি হয়ে গেল। বিএনপি বনাম হচ্ছে জামাত, জামাত চাচ্ছে যতগুলো প্রতিদ্বন্দ্বী গুলোকে মাইনাস করে তারাই একমাত্র এরকম একটা অবস্থানে মানে তাদের অবস্থান নিয়ে আসছে, এবং পারলে তারা ক্ষমতায় চলে আসতে পারে এমন একটা অবস্থানে নিয়ে আসছে। সুতরাং এই রাজনীতিটা এখন এই মুখোমুখি অবস্থাটা আরো যেখানে জটিল, সেখানে আমার মনে হয় না যে আওয়ামী লীগের বিষয়টা সামনে মানে এনে আরো এটাকে আরো কঠিন করে তোলা হবে, আমার এটা মনে হয় জি, হচ্ছে না। আবার জামাতের আন্দোলনও চলছে অক্টোবর থেকে, আবার তাদের রাস্তায় আন্দোলনের বিষয়টাও আছে, সেটা নিয়েও আসবো। আওয়ামী লীগ যদি থাকার সম্ভাবনা না থাকে, আওয়ামী লীগ যদি নির্বাচন, যেটি আসলে বুঝতে পারছি বর্তমান বাস্তবতা আপনারা বলছেন, তাহলে আওয়ামী লীগ আসলে এই সময় কি করবে? একটা খবর দেখছি অক্টোবর ঘিরে নাশকতার আশঙ্কা, গণমাধ্যমের খবর, এবং আওয়ামী লীগ মরণ কামড় দিতে চায়। আমি এই প্রসঙ্গটায় আসি, কিন্তু ডাক্তার জাহিদের কাছ থেকে ওটা একটু সংক্ষেপে শুনে নেই, যে যদি আওয়ামী লীগ দ্বিতীয় স্থান অর্জন করার মতো বা বিপুল ভোট তাদের থেকে থাকে, তাহলে সেই দলটিকে নিষিদ্ধ করে রাখা বা নির্বাচনে না যেতে দেওয়াটার যৌক্তিকতা আপনি ছোট্ট করে যদি বলেন, যেহেতু এটা অনেক আলোচনা হয়েছে। জি, আবার একটু বলতে চাই, সেটা হলো মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কোন দল কাজ করতে হলে তাকে গণতান্ত্রিক ব্যবস্থা মেনে চলতে হবে। ধরুন বাংলাদেশে 20% লোক চুরি করতে শুরু করলো, তো আমরা কি হুম। পেনাল কোড ঠিক করে বলবো যে চুরি করা বৈধ? 20% লোক তো চুরি করে, আমরা সেই পেনাল কোড চেঞ্জ করে বলবো না। আমাদের এখানে চুরি চুরি থাকবে, এটা অপরাধ থাকবে, এবং এই অপরাধের শাস্তি হবে। আমি একটা খুব কাছাকাছি উদাহরণ হ্যাঁ, দিই, কিন্তু একদম বিশ চোরের পার্সেন্টের বিচার উদাহরণ। হবে, তারপরে সে নির্বাচনে অংশগ্রহণ করবে, সমস্যা কোথায়? যদি চোরদের একটা দল থাকে, একই কথা, মানে আমরা তো বৈধ করব না, মানে আমরা আওয়ামী লীগকে আজ দল কেন বলছি, আবার বলছি এটা কিন্তু বিচারের জায়গায়, কিন্তু আমি আমার তাহলে আর্গুমেন্টের কথা চোরদেরকে বলছি। এত মানুষ কেন সমর্থন করে? ইটস ফ্রাস্ট্রেটিং ফর মি, আমি আসলে জানি না। করে 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 না তা না, করে। আমি আসছি, আমি আপনাকে জিনিসটার উদাহরণ দিই। ধরুন জার্মানিতে ঠিক 20%-এর উদাহরণ, গত নির্বাচনে এএফডি বলে একটা দল 20% ভোট পেয়েছে। এর আগের নির্বাচনে 10%, মানে 5 বছরের বা 4 বছরের মাথায় তাদের উন্নতি ডাবল হয়ে গেছে তাদের। মজার ব্যাপার, 2021 থেকে তাদের বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন চলছে, কোর্টে মামলা চলছে, আর দ্যাটস এ হাই প্রবাবিলিটি এই দলটা ফ্যাসিস্ট প্রমাণিত হলে সে নিষিদ্ধ হয়ে যাবে। 20% সমর্থনের দল। তার মানে হচ্ছে একটা গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কে সমর্থন কত বিষয় না, গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের কতগুলো, আমার যদি সময় থাকে আমি আপনাকে ধরে ধরে দেখাতে পারবো। আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল দল না, পলিটিক্যাল পার্টি হওয়ার যা যা ক্রাইটেরিয়া, ডিকশনারি মিনিং যদি কেউ হুম। খুঁজে বের করে, দে উইল ফাইন্ড ইট ইজিলি। সো আমি আবারও বলছি, যদি আমাদের আইসিটিতে প্রমাণিত হয় যে আমাদের মানবতা বিরোধী অপরাধের সাথে দল হিসাবে আওয়ামী লীগ যুক্ত ছিল, দল হিসাবে, ব্যক্তি তো থাকেই, ব্যক্তির বিচার হচ্ছে, দল হিসাবে তারা যদি যুক্ত থাকে, এটা যদি প্রমাণ হয়, তাহলে আসলে সেই গণতান্ত্রিক এই ফ্রেমওয়ার্কে কাজ করতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া যাবে। ডেমোক্রেসি মানে এই না যে সবাইকে আমি সুযোগ দিব। ধরুন হিজবুত তাহরির, শারমিন,
ধরে নেন আপনি যে তাদের 20% সমর্থন হয়ে গেল, হিজবুত তাহরিরকে কি আমরা তখন রাজনীতি করতে পারমিট দিয়ে করবো? করবো না, কারণ সে কিন্তু আমাদের ডেমোক্রেটিক জনসমর্থন নর্ম। যদি 30% তার থাকে, আমরা না বলার কে? আমরা না বলার আছে, কারণ হলো হিজবুত তাহরির আমার যে ডেমোক্রেটিক নর্মস আছে, ফ্রেমওয়ার্ক আছে, সেটাতে সে অপারেট করতে পারে না, কারণ সেটা তাহলে মানে সেই না। নর্মস চেঞ্জ হবে, জনগণের ইচ্ছার প্রতিফলনই তো না আইন না, হবে না, সংবিধান হবে না, সবই। হবে না, কারণ হবে না। সে কারণেই পার্থক্যটা এই জায়গায়, এটা নিয়ে আমি ইনফ্যাক্ট রিসেন্ট একটা কলামও লিখেছি। আপনি নর্মস চেঞ্জ হবে বলছেন, হবে না, কারণ হচ্ছে এই মুহূর্তে এই স্টেটটা আমাদের হাতে আছে, সেজন্য রিভলিউশনের কথা আছে। হিজবুত তাহরিরকে রেভলিউশন করতে হবে, একটা আপরাইজিং করে ক্ষমতা দখল করতে হবে। আওয়ামী লীগকেও যদি বলি যে হুম। আমরা তাকে রাখবো না, তাকে কোনোদিন একটা রেভলিউশন বা আপরাইজিং এর মাধ্যমে ক্ষমতা নিতে হবে। ওই যে বলছে আমি ওকে দেবো না, কারণ হচ্ছে আমার যে ডেমোক্রেটিক নর্মস আছে তার সাথে সে কনফ্রন্ট করে না, কনফর্ম করে না, সে নির্বাচন হুম। মানে না, সে তাহলে কি আমাদের যে একরকম ইউনিভার্সাল। আওয়ামী লীগ কি এখন আপরাইজিং এর দিকেও, মানে তারা কি এটাকেই এখন অবিকল্প হিসেবে ভেবে নেবে, বা তাদেরকে এদিকেই একমাত্র যদি রাস্তা খোলা? যদি আমি আবারও বলছি, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তাদের কোনো একদিন পরিকল্পনা থাকতে পারে যে আমরা হুম। তাহলে এই কাজটা করবো। সে যদি নিষিদ্ধ হয় তাহলে তো তাকে তাই করতে হবে, তাকে জি, বিপ্লবের পর মানে হিজবুত সেটাই তাহরির সেটাই এই বিপ্লবের 20% পর লোক যদি। তাহলে কি করবে? আপরাইজিং এর জন্য প্রস্তুতি নেবে? আমি না, একটু মোস্তফা আমি ফিরোজ। মনে করি না, আমি সেটা আবার মনে করি না। আমি মনে করি এটার একটা বিরাট অংশ, বিরাট একটা অংশ অন্যান্য দলকে ভোট দেবে আস্তে আস্তে, এবং তাদের দলের অনেক নেতা যারা ক্রিমিনাল না, যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নেই, তাদের অনেকেও বিভিন্ন দলে চলে যাওয়ার সম্ভাবনা আমরা দেখছি অলরেডি, সেই হুম। আলামত দেখা যাচ্ছে। তাদের সাথে সাথে তাদের সমর্থকদের অনেকে চলে আসবে, হুম। সেই সম্ভাবনা আছে। জি। আসলে তো মানে আমাদের দেশে এখনো মার্কার একটা গুরুত্ব আছে। আমি মোস্তফা ফিরোজের কাছে এটা, ওই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যে চোরদের দলকে কেন সমর্থন করছে, বাকি দলগুলোকে কি ডাকাত মনে করে, মানে যারা আসলে তার চেয়ে কম ভোট পায়। আহ, তাছাড়া চোরের প্রতি কেন সমর্থন? না, আওয়ামী লীগ তো এটা একটা তার সুদীর্ঘ রাজনীতির আহ, একটা মাটি মানুষের রাজনীতি করছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম তার সাথে যুক্ত আওয়ামী লীগ, এটা তো বোঝা যাবে না। সুতরাং এই রকম একটা দলকে, ঐতিহ্যবাহী একটা দলকে কোনো এক নেতৃত্বের আহ, মানে কি বলে, তার ভুলের জন্য পুরো দলকে নিষিদ্ধ করা যায় না। এটা কোনো গণতান্ত্রিক রীতির মধ্যে পড়ে না, আন্তর্জাতিক ভাবে ওইটা সমর্থন যোগ্য না। দেখেন, জাতিসংঘ যখন নাকি গণহত্যার ব্যাপারে একটা দলিল তুলে ধরলো, তারা কিন্তু এটাকে বলছে যে কতজন মারা গেছে সবকিছু বলার পর একটা কথা কিন্তু বলছে যে যারা গণহত্যার সাথে যুক্ত তাদের বিচার হবে, কিন্তু দলকে নিষিদ্ধ করা যাবে না। এই কথাটা কেন বলছে? কারণ তারা জানে বাংলাদেশের রাজনীতি কি। বাংলাদেশের রাজনীতিতে এখন শেখ হাসিনাকে পরাজিত করার সমস্ত পক্ষ যেহেতু আছে, সুতরাং তারা এইরকম একটা দাবি তুলতে পারে। কারণ আওয়ামী লীগ নিজেই একটা এরকম একটা কাজ করছে যে জামাতকে আহ, নির্বাহী হুম। আদেশে তারা নিষিদ্ধ করছে। দেখেন, 15 বছর ধরে তারা নিষিদ্ধ কেন করেনি? করেনি কিন্তু ওই ডেমোক্রেটিক ভ্যালুসটা তারা মাথায় আছে বলেই অনেক চাপ ছিল কিন্তু আওয়ামী লীগের উপর, শেখ হাসিনার উপর বারবার আসছে যে কেন জামাতকে নিষিদ্ধ করা হচ্ছে না, জামাতকে নিষিদ্ধ করা হচ্ছে না। কিন্তু বারবার কিন্তু দেখবেন যে শেখ হাসিনা কিন্তু এড়িয়ে গেছে। কিন্তু শেষের দিকে তো আর তাদের মাথা ঠিক ছিল না, তখন একটা চূড়ান্ত ফ্যাসিজমের দিকে তারা গেছে এবং সেই ভুলটা তারা করছে। এখন ওই ভুলটা ধরে যদি আমি এখন করতে যাই, আজকের বাস্তবতায় মনে হবে যে আওয়ামী লীগ তো এখনই একটা সুযোগ, ওইটাকে আমি ফ্যাসিবাদের সংজ্ঞা দিয়ে আমি নিষিদ্ধ করি। তো 10 বছর পরে যখন আবার ওইরকম মনে হবে যে আচ্ছা, জামাত বিএনপি তো ফ্যাসিস্ট দল, এটা তো এই কাজগুলি অনেকগুলো পয়েন্ট, তখন কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা বা অন্য কোনো শক্তি যদি ক্ষমতায় থাকে, তারা কিন্তু বের করবে, বের করে কিন্তু ওই সুযোগটা নেবে, রাজনৈতিক অপব্যবহারের সুযোগটা পাবে। সেই কারণেই কিন্তু যে আর আওয়ামী লীগ মানে কি? আওয়ামী লীগ মানে তো শেখ হাসিনা না, আওয়ামী লীগ মানে তো এই লুটেরা পাচারকারী দল না। আওয়ামী লীগ মনে করেন একদম গোপালগঞ্জের একদম তৃণমূলে বা শরীয়তপুরের তৃণমূলে যে লোকটা বসবাস করতেছে, সে তো মনে প্রাণে বসবাস করে যে হাসিনা তো ভুল করছে, এটা তো বঙ্গবন্ধু ঠিক আছে, আওয়ামী লীগ ঠিক আছে। তার তো একটা আওয়ামী লীগ তো অনেক লম্বা ইতিহাস, সেই ইতিহাসের কোনো না কোনো অংশে সে দেখছে আওয়ামী লীগকে, সেই আওয়ামী লীগ সে ভালোবাসে, শ্রদ্ধা করে। সে মনে করে যে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব ভুল। এখন বর্তমান নেতৃত্ব ভুল বলে তার যে বিশ্বাস আওয়ামী লীগের প্রতি, সেই দলটাই নিষিদ্ধ হয়ে যাবে, তাহলে তার তো রাইটসটা সংকুচিত হলো। সেটা তাহলে কিভাবে প্রোটেক্ট হবে? সেটা কি হুম। কোনো রাষ্ট্রবিজ্ঞানে আছে যে আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ ভালোবাসি, আওয়ামী লীগ করতে চাই, কিন্তু আওয়ামী লীগের আমি মনে করেন 2 লাখ লোককে আমি পছন্দ করি না। তো 2 লাখের পরেও তো মানে 2 লাখ মানে এক 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 যে সে যদি ওই ব্যক্তিটা হয়, তাহলে সে কেন
ভুক্তভোগী হবে, সে কেন তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার সে বঞ্চিত হবে? অনেকগুলো প্রশ্ন আছে। ফলে বিষয়টা অত সোজা না। আমরা হয়তো আমাদের ওই চেতনা দিয়ে আমরা বলতে পারি, কিন্তু দেখেন সেই চেতনাটাও যদি করেন, সেই আগস্টের সেই চেতনা যারা এখন, তাদের ব্যাপারে পারসেপশনটা কি, সেই পারসেপশনের ব্যাপারে যদি এখন ভোট নেওয়া যায়, দেখা যাবে যে গণঅভ্যুত্থানের নেতারা ওই সময় তাদের যে জনসমর্থন, আজকে কিন্তু তারা জিরোতে। ঠিক এমন এরকমই আপনি যা জিরোতে বলছেন তারা জনাব ডাকসু মোস্তফা ফিরোজ জাতীয় একটা নির্বাচনেও জিততে পারে না। জাতীয় নির্বাচন তো দূরের কথা, ডাকসু হুম, জাতীয় নির্বাচনেও জিততে পারে না। তাই এইভাবে যে নামছে, তো ভবিষ্যতে তারাও তাদের চরিত্রটা কি দাঁড়াবে? হুম, তাদেরও তো একটা ইতিহাস ঐতিহ্য আছে। এখন ধরেন সেই ইতিহাস ঐতিহ্য নেই, তারা চাঁদাবাজ, তারা দুর্নীতিবাজ। এখন দুর্নীতিবাজ চাঁদাবাজ বলে কি আপনি ওই জুলাই অভ্যুত্থানের সমস্ত নেতাদের রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, আপনি এটা কি ক্লোজ করে দেবেন? এটা কি হয়? হয় না। ওই সমর্থক, জুলাই চেতনার সমর্থকরা আছে তো, হুম। তার আমরা যেমন মনে করি যে আচ্ছা ওরা ছেলেবেলে এগুলি মানে করেনি, কিন্তু শেখ হাসিনার পতন আন্দোলনের যেই চেতনা, সেই চেতনাটা ঠিক আছে। তাহলে সেই চেতনার অনুসারী, সেই চেতনাকে ধারণ করার, লালন করার অধিকার আমার আছে। সেই অধিকারটা তো আপনি খরচ করে কেড়ে নিয়ে বলতে পারেন না যে না, টোটালটাই ষড়যন্ত্র, জি, টোটালটাই আমার মনে হয় ভুল। আপনি একদম স্পষ্ট করেছেন আপনার অবস্থান জনাব মোস্তফা ফিরোজ। আহ, এই যে আপনি বলছিলেন যে মানে জনসমর্থনের কথা, ইনোভেশনের যে জরিপ যেটি সম্প্রতি প্রেস সচিবও খুব দেখালেন যে ৭৮% মানুষ মনে করে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বা আস্থা রাখছে এই সরকারের উপরে। ওই ইনোভেশনের ঠিক ওই জরিপটাতেই দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের ভোট গত 6 মাসে কমেছে এবং ভোট বেড়েছে, বেশ ভালোই পরিমাণে বেড়েছে আওয়ামী লীগের। আমি আসলে ওই প্রশ্নটা একটু ডাক্তার জাহেদকেও যেটি করছিলাম, যে ডাক্তার জাহেদ বলছিলেন যে তাদের হয়তো এখন এরকম একটা প্রস্তুতি নিতে হতে পারে, বা যদি তারা ভাবে সেরকম একটা জায়গা যে তাদের একটা প্রতি বিপ্লব বা প্রাইজিং, তারাও কেউ দিকে যাবে। আমি মাঝে মাঝে আওয়ামী লীগের নেতাদেরকে এই প্রশ্নটা করি যে তারা যখন বলেন এগুলো সব ষড়যন্ত্র হয়েছে, তখন আমি প্রশ্ন করি, ধরলাম যদি ষড়যন্ত্র হয়, ষড়যন্ত্র না করে আসলে উপায় ছিল কোনো? সাধারণভাবে নির্বাচন করার সুযোগ নাই, অতএব ষড়যন্ত্র না করে উপায়টা কি? মানে ক্ষমতা পরিবর্তনের বা নির্বাচন জয়ী হয়ে ক্ষমতায় আসার উপায়টা কি? এখন আওয়ামী লীগের সামনেও আসলে উপায়টা কি যদি ষড়যন্ত্র, সহিংসতা না করার? কারণ অক্টোবর ঘিরে নাশকতার আশঙ্কা করছে, মরণ কামড় দিতে পারে আওয়ামী লীগ, এরকম খবর আসছে, আজকে যুগান্তরের হেডলাইন দেখছিলাম। তারা করবে কি এখন এই ২০% লোক নিয়ে? জনাব আমি মোস্তাফিজ আমি আপনার কাছ যেহেতু থেকে শুনবো, ডিবেটটা ওই জনাব জায়গায় ডাক্তার আসলে, জাহিদের কাছ থেকে শুনি। জি ডাক্তার জাহিদ। জি আমি মোস্তাক ফিরোজ ভাই যেটা বললেন এই প্রসঙ্গে আরো কয়েকটা কথা একটু বলতে চাই। মানে আবারও, মানে উইকিপিডিয়া যে কেউ খুঁজলেই পাবেন যে বিভিন্ন সময় ইউরোপের মাটিতে, আমেরিকার মাটিতে কতগুলো রাজনৈতিক দল ব্যান্ড হয়েছে। আবারও বলছি, শুধু সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময় নাৎসি পার্টি বা ফ্যাসিস্ট পার্টি ব্যানিং এর কথা বলছি না, রিসেন্ট সময়। আমি আবারও বলছি যে কেউ ক্যান ফাইন্ড ইট আউট, এফডি ব্যান্ড হতে পারে, অল্টারনেটিভ ফর জার্মানি, বাংলা মানে ইংরেজিতে এটা ট্রান্সলেশন। ওর 20% ভোট এবং গত 5 বছরে তার ডাবল হয়েছে সমর্থন। ওই আলাপ কিন্তু জার্মানিতে কেউ করছে না। জার্মানি আমাদের চাইতে গণতন্ত্রের দিক থেকে অনেক বেশি প্রতিষ্ঠিত, অনেক বেশি বিকশিত দেশ। এই আলাপ জার্মানিতে কেউ করছে না যে 20% লোকের ভোটাধিকার, তার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে কিনা। ব্যাপারটা খুব কিন্তু সিম্পল। আবার ডক্টর ইউনূসকে থেকে কৌশলী হতে হচ্ছে, মানে পশ্চিমা আমরা বিশ্বে তো গিয়ে আসলে, কৌশলী উত্তর কিন্তু হতে দিতে পারে, হচ্ছে। হতে পারে, কারণ আমরা তো আসলে গরিব দেশ, আমাদেরকে চাপ দেওয়া যায়। আমি আপনাকে যে কথাটা বলছি, আমি আবারও বলছি, আমি বলছি না আওয়ামী লীগ এটা হয়েছে। আওয়ামী লীগ যদি সুষ্ঠু বিচারে প্রমাণিত হয় দল হিসেবে সে মানবতা বিরোধী অপরাধ করেছে, দ্যাটস মাই পয়েন্ট, হ্যাভ ইউ গট ইট? আমি যেহেতু সালিশ মানছি, আমি যেহেতু আইসিটি তে যাচ্ছি, আমি সালিশ মানলে যদি প্রমাণিত হয় যে আওয়ামী লীগ এটা করে নাই, আই উইল অ্যাকসেপ্ট ইট। যদি প্রমাণিত হুম। হয় যে সে এটা করেছে, তাহলে পৃথিবীতে বহু উদাহরণ আছে, ফর গড সে। গণতন্ত্র মানে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করবে একটা দল, মানবতা বিরোধী অপরাধ করবে দলগতভাবে, তাকে রাজনীতি করতে দিতে হবে। ইটস নট ডেমোক্রেসি। কিন্তু এখন সেটা তো আপনি বলছেন ওই যে প্রমাণিত হলে তারপর, কিন্তু অবশ্যই নিয়মটা তাই, তো, আমি সেটাই আইনটা তো বলছি। এরকম যে প্রমাণিত হবার আগ পর্যন্ত সে ইনোসেন্ট। আমি জাস্ট একদম তাই, তর্কের খাতিরে কথাগুলো জিজ্ঞাসা একদম করছি। তাই, আমি আপনার সাথে দ্বিমত করছি না, কিন্তু আমরা কেউ বলছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতেই পারে না যেহেতু 20% সমর্থন আছে। দ্যাটস এ রং আর্গুমেন্ট। আমি এই আর্গুমেন্টটাকে চ্যালেঞ্জ করছি। আমাদের গ্লোবাল ট্রেন্ড মানে ডেমোক্রেসি মানে হচ্ছে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে আপনাকে চলতে। যেমন আমি একটু অপ্রাসঙ্গিক হলেও বলি, রিসেন্টলি আমি এটা নিয়ে কথা বলছি। জামায়াতে ইসলামী বা অন্যান্য ইসলামী দল যদি বলে ক্ষমতায় গিয়ে আমি শরিয়া কায়েম করব, আমার যদি এক্সিস্টিং কনস্টিটিউশনের সাথে কনফ্লিক্ট করে, সে যদি আমাদের হিউম্যান ডিক্লারেশন, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট নষ্ট করে, এবং অ্যাবভ অল, কারণ কোন শরিয়ার দেশ নেই পৃথিবীতে যেটাতে নির্বাচনী ব্যবস্থা স্বতঃস্ফূর্ত আছে,
তো যদি সে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে, তাহলে আমি এই প্রশ্ন করছি ওই দলও আমার এখানে পলিটিক্স করতে পারবে কিনা। কারণ আমার এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে, যদি কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে সে রাজনীতি করে নির্বাচন করে ক্ষমতায় আসতে হয়, কতগুলো বেসিক্স তাকে মানতে হবে। এই কারণে আমি হিজবুত তাহরিরকে রাজনীতি করতে দেই না। কারণ ও বলছে আমি খেলাফত কায়েম করব, আমি তোমার এগুলোকে সবগুলোকে কুফরি মনে করি, নির্বাচন নির্বাচন, সেজন্য আমি বলছি তুমি রাজনীতি করতে পারো না। তার সমর্থন 30% হলে আমি আসলে দেব না। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। কিন্তু ওইখানে আসলে প্রশ্ন, যখন মানুষ যদি আমেরিকাতে ভোট নিষিদ্ধ দিয়ে হয়েছিল, জামাতে ও ইসলামীকে নেয়, গুপ্তভাবে যখন জামাত যদি তখন বর্ণবাদী রাজনীতি করেছে, আমেরিকাতে যখন বর্ণবাদী ঘোষণা ভাবে কে 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 রাজনীতি করতে গেছে, আমরা এই প্রশ্ন কেউ করে নাই যে ওর যদি সমর্থন ও জনগণের সাথে কানেক্ট করে করতে পারে তাহলে ওকে রাজনীতি করতে দেয়া হোক, ও নির্বাচন করুক। না, দেয়া হয় নাই। কারণ আমার হাতে যতদিন এই ডেমোক্রেটিক স্টেটের মানে কন্ট্রোল আছে, ততদিন পর্যন্ত আমার রুলস অফ দ্য গেম মেনে চলতে হবে। আর না মেনে চললে যেটা হয়, ইরানের রেভলিউশন হয়েছে, সেখানে রেভলিউশন করে সে তার মতো করে সরকার করে নিয়েছে। এর আগে বলশেভিকরা করেছে, চায়নাতে হয়েছে, তাদের মতো করে করে করবে। এখন আমি আওয়ামী লীগের ওই প্রশ্নে আসি। আমি সিম্পলি যেটা মনে করি, এখন যেটা হতে পারে, মোস্তাক ফিরোজ ভাই যেটা বলেছেন সেটা হলো, তারা যদি এবার না পারে, যদি তাদের আসলে সেই সক্ষমতা থাকে, এবার একটা ফেয়ার নির্বাচন হবে বলে আমি মনে করি। ইমরান খানের দল তেহরিক ইনসাফ গত নির্বাচনে, ওখানে তো অনেক রকম হিসাব আছে, ফিমেল সিটস আছে, আদার সিটস আছে, কিন্তু জেনারেল যে সিট, তাতে যে মুসলিম লীগ আছে যারা এখন ক্ষমতায়, তার চেয়ে বেশি সিট তারা পেয়ে গেছে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে। সো আওয়ামী লীগ এই কাজটা করতে পারে, সরকারের ফ্যাসিলিটেট করারও কিছু নাই। আওয়ামী লীগের যে মানুষজন, যাদের বিরুদ্ধে যে ক্রাইটেরিয়া আছে পার্লামেন্টের সদস্য হওয়ার জন্য, যারা যেগুলো যেগুলো ফুলফিল করবেন, যারা ফেরারি থাকবেন না, তারা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে পারেন, করুক, আমি সেটা চাইও। অথবা কিন্তু সেটা এই কি তারা আলাপ আছে, করতে পারবেন? যেভাবে আসলে যে বলছিলেন, মোস্তফা ফিরোজও বলছিলেন আজকেই একজন সাবেক এমপির বাসায় হামলা হয়েছে, আমি মানে যখন নির্বাচন করতে যাবেন পারবেন তারা? পারতে হবে, আমরা এটার পক্ষে ফাইট করব। আমি এই যে বলছি যে যেহেতু এই জায়গাটা এখন এখানে আছে, তাদেরকে, শুধু সেটা না, যে কেউ ধরুন জেলে যারা আছে, যারা সরকারের কাস্টাডিতে আছে, পলাতক না, তারা যদি ইলেকশন করতে চান, তারা ইলেকশন করতে পারা উচিত, পারবেন তো। একইভাবে যারা ফেরারি থাকবেন না, যদি বাইরে পালিয়ে আছেন, তার বিরুদ্ধে যদি মামলা হয়, আপনি খুব ভালোভাবে জানেন যে নৈতিক স্থলনচরিত কারণে 2 বছরের অন্তত তার কনভিকশন হতে হবে অ্যাটলিস্ট লোয়ার কোর্টে। সেই প্রসেসের আগ পর্যন্ত তিনি নির্বাচন করতে পারেন, এবং সেই রাইট সরকারকে, এবং নির্বাচন করতে গেলে তাদের স্মুথলি যাতে তারা নির্বাচন করতে পারে, সেই রাইট অবশ্যই এনশিওর করতে হবে। আমরা একটা কথা রিপিটেডলি বলছি, যে কিছুদিন আগে সাবেক রেল মন্ত্রী ছিলেন মিস্টার হুমায়ুন, তার হাতে যে হাত কড়া পড়ানো, আমরা কি বলতে চেয়েছি? হতেই পারে উনি বড় ক্রিমিনাল, হতেই পারে উনি আওয়ামী লীগের বিরাট দুর্নীতিবাজ, হতেই পারে আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, খুব ভালো ছিলেন বলে আমি অনেস্টলি বলি, আমি মনে করি না উনি চলে গেছেন দুনিয়া থেকে। কিন্তু তার উপরে যে ন্যায় বিচার আমরা চাইবো, আমরা ওনার জন্য ন্যায় বিচার চাইছি। একটা এরকম মুমূর্ষ রোগীকে ঠিক মতো চিকিৎসা না দেওয়ার অভিযোগ আছে, তার হাতে হাত কড়া পরিয়ে রাখার অভিযোগ, এমনকি ওনার ডেড বডির হাত কড়া ছিল। তো আমরা এগুলো নিয়ে আমরা প্রতিবাদ করবো। ঠিক একইভাবে আওয়ামী লীগের যে মানুষজন ইলেকশনে পার্টিসিপেট করতে চায়, তার রাইট নিশ্চিত করতে হবেই। এটা নিয়ে কোনো এদিক সেদিক হতে পারবে না। সেটা যদি না হয়, তাহলে এই সরকার মারাত্মক অপরাধ করবে। এবং এই মানে এই সরকারের অন্যায় করলে হয়তো আগের সরকারের অন্যায় এভাবেই জাস্টিফাইড হয়ে যাবে যে সবাই তো আসলে অন্যায় করে। এটি আসলে নিশ্চয়ই খুবই আওয়ামী লীগের দুঃখজনক। লোকজনের বিরুদ্ধে হরে দরে খুনের মামলা দিচ্ছে, এগুলো করে তো আগের মতো পরিস্থিতি তৈরি করা হলো। 300 জনের নাম, এর মধ্যে সবাই খুনের মামলায় আছে, বিরাট বিরাট ক্রিমিনাল আছে, ধরেন সে দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে, আমরা তাকে সেই মামলা দিয়েই অনেক শাস্তি দিতে পারতাম। আমরা ধরে ধরে সবার নামে করছে, এগুলো তো আওয়ামী লীগের একই প্রবণতা, এবং এটা দিয়ে এগুলোই হয়তো মানে ওই যে ইনোভেশনের জরিপে যেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি থাকে তাহলে আওয়ামী লীগের ভোট বাড়ার কারণ হিসেবে কাজ করতে পারে, না জানি না। না, আমি আবার সেটা মনে করি না। আমি ভোট বাড়ার কারণ আমার একটা ডিফারেন্ট ব্যাখ্যা আছে। আমি ধারণা করি এটা, আমাদের প্রথম কথা হচ্ছে, আমাদের এই অঞ্চলের জরিপকে আমি খুব একটা পাত্তা দেই না। পাত্তা কেন দেই না? প্রসিডিউরাল প্রবলেম না, ইনোভেশন বা এই যে যারা যারা এটার সাথে ছিল, ভয়েস অফ রিফর্ম বা ব্রেইন, এগুলোর সম্পর্কে আমি খুব ভালো মতো জানি, তারা খুবই প্রফেশনালস। কিন্তু আমি সবাইকে বলবো, দর্শকদেরকেও আহ্বান জানাবো, যে ভারতে গত বছর যে নির্বাচন হলো 24-এ, সেই নির্বাচনের আগে ভারতের যে পোল গুলো হয়েছে, জরিপ গুলো হয়েছে, এমনকি এক্সিট পোল গুলো তো অনেক বেশি সঠিক হওয়ার কথা বলা হয়। কংগ্রেস নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোট, যারা 264 সিটস পেল, তার কাছাকাছিও প্রেডিক্ট কেউ করে 200-র নিচে বিজেপি আগের মতোই জিতে যাচ্ছে, এসব ছিল। সো প্রথম কথা হচ্ছে, আমি খুব এটা করি না একটা কারণে, প্রসেস না, আমার ধারণা এটা, আমাদের এই অঞ্চলের মানুষজন জরিপেও খুব সঠিক তথ্য দেয় না, মন খুলে সঠিক কথা বলেন না। আওয়ামী লীগের ক্ষেত্রে যে 4% বাড়লো, এটার আমার একটা ব্যাখ্যা হচ্ছে এরকম, যখন প্রথমবার 4 মাস বা 3 মাস আগে জরিপ হয়েছিল, তাদের অনেকে যারা আওয়ামী লীগ করেন, তারা হয়তো সংকোচে অনেকে বলেননি। কারণ আমি আওয়ামী লীগের পার্সেন্ট মানে সমর্থন বাড়ার কারণ দেখি, এই 4% নতুন, তারা আওয়ামী লীগে ছিলেন আগে, হয়তো এটা প্রকাশ করেননি,
এখন প্রকাশ করেছেন, এটা আমার আমার ধারণা। জি, এখন প্রকাশ করলেন কেন, সেটাও তো নিশ্চয়ই পরিস্থিতি দেখেই প্রকাশ করার হ্যাঁ, একটা অবস্থা পরিস্থিতি তৈরি দেখে হয়েছে। এখন এখন যাই তারা হোক, একটু সেই সাহস আলোচনায় পাচ্ছে। এখন না যাই, একটু এদিকেও আসি জনাব মোস্তফা ফিরোজ, যে আরো একটি বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের, যে এটাও শোনা যায় যে তাকে 5 বছর, 50 বছর বা আজীবনও মানুষ চাইছে। এর সাথে মিলিয়ে একটু প্রশ্ন করতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউ ইয়র্কে তিনি যে বক্তব্য বললেন যে তিনি শহীদ জিয়ার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের মধ্যে। ডক্টর ইউনূস যেভাবে কাজ করছেন বা করতে চান, দূরদৃষ্টি সম্পন্ন, শহীদ জিয়াও মানে সেরকম তিনি আসলে প্রতিচ্ছবি বা সেরকমই একটা বিষয় দেখতে পাচ্ছেন, যেন শহীদ জিয়ার কথাই শুনতে পাচ্ছেন এরকম। তো যদি তাই হয়, বিএনপি যার আদর্শ ধারণ করে সেই আদর্শের একজন মানুষ যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে, তাহলে বিএনপি কেন নির্বাচন চাইছে আর কেন তাকে সরাতে হবে বলে, মানে বিএনপির জায়গাটাকে আপনি বুঝতে পারেন এই বক্তব্যের প্রেক্ষিতে? এটা আমার মনে কমপ্লিমেন্ট একটা। আহ, এটা বিএনপির লোকজন খুব পছন্দ করছে তাও মনে হয় না। এটা যেহেতু গেছেন, একটা শুভেচ্ছা। আপনি দেখবেন যে ওখানে কিন্তু নিউ ইয়র্কে খুব বেশি একজন আরেকজনের বিরুদ্ধে বিরোধিতা করেনি বাংলাদেশের। এতে যেভাবে জামাতকে জামাতের উদ্দেশ্যে যে কথাগুলি বলা হয়, জামাত যেভাবে বলা হয়, ওখানে যেহেতু একটা মানে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সেই পরিবেশে এনসিপি বলেন, জামাত, বিএনপি, তারা তো আর পরস্পরের বিরুদ্ধেই বলে, কিন্তু ওখানে যে কিন্তু বলেনি। সেই কার্ডসিটা তারা মেনটেন করেছে, এবং এটাও একটা কমপ্লিমেন্ট। কারণ যেহেতু জাতিসংঘের মতন ফোরামে খুব জোরের সাথে তিনি বলেছেন ফেব্রুয়ারি নির্বাচনের কথা, আর বিএনপি যেহেতু অনেক আগে থেকেই এই ফেব্রুয়ারির নির্বাচনের কথা বলছে, প্রথমে ডিসেম্বর ফেব্রুয়ারি, সেই কথাটা যখন নাকি বলছেন ডক্টর ইউনূস, তখন অনেক বেশি তারা আরো খুশি হয়ে হয়তো এটা বলেছেন। আবার এমনও হইতে পারে মানে এটা একটা ব্যক্তিগত ভালোবাসা, এটা তো আর দলের পক্ষ থেকে না, হুম। তার ব্যক্তিগত একটা অনুভূতির কথা তিনি শেয়ার করেছেন। কিন্তু সমস্যাটা হলো যে এই যে নির্বাচনের কথাটা বলি, আমি তো একটা যদি ফাইনালি যদি আওয়ামী লীগ দলগতভাবে নিষিদ্ধের জায়গায় আসে, তখন তো যেহেতু অন্য কোনো শক্তি নাই, ফট করে চলে আসতে পারে যে তাহলে গণহত্যা তো বাংলাদেশের দুইটা তিনটা পট পরিবর্তন হয়েছে। 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন। ওই ওই পট পরিবর্তনের সময় 71-এর গণহত্যার সহযোগী কারা? জামাত ইসলাম। তাহলে কি যখন কি মানে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা আসবে, তখন কি জামাতও কি যুক্ত হয়ে যাবে কিনা? তাহলে জামাতও নাই, আওয়ামী লীগও নাই, তাহলে শুধু বিএনপি ময় বাংলাদেশ, এমন একটা পরিস্থিতি কিন্তু আমি দেখতেছি। আমি শঙ্কা করতেছি, কারণ আপনি একটা টানলে তখন আরেকটা আসবে। তো সেই কারণে এই আদৌ এই পুরো প্রক্রিয়াটা কিভাবে দেখা হবে, কোনভাবে দেখা উচিত, এটা নিয়ে আমার মনে হয় আরো গবেষণা করা উচিত। কারণ আহ, মানে এখন মনে হচ্ছে যে সবচেয়ে বাংলাদেশের গত 50 মানে 54 বছরে সবচেয়ে বড় গণহত্যা হয়েছে আহ, মানে 24-এ, যেটা আওয়ামী লীগের দ্বারা সংগঠিত হয়েছে। কিন্তু আপনি চিন্তা করেন মুক্তিযুদ্ধের পর, তখন তো আর আহ, অন্য কেউ ছিল না, তখন কি মনে হতো? তখন তো মনে হতো জামাত, জামাত সবচেয়ে মানে গণহত্যার সহযোগী, বা তারা নিজেরাও পার্টিসিপেট করছে। তো সুতরাং সেই আলোকে কিন্তু জামাতও নিষিদ্ধ হইতে পারে, এবং এই দাবিটা তো ছিল অনেক দিন পর্যন্ত ছিল। এখন হয়তো এখন তো সেই আর দাবি কেউ করে করার না। মতো কেউ নেই। তো সুতরাং পুরো বিষয়টা প্রেক্ষিতটা চিন্তা করতে হবে, যে যদি 24-এ কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তাহলে 71-এর কারণে জামাত নিষিদ্ধ হবে না কেন? এই একটা বিষয় মাথায় রাখতে হবে। তবে সব মিলে আমি দেখতেছি যে বিএনপি একটা সুবিধাজনক অবস্থানে থেকেও কেন জানি সে তার মানে মাটিতে পাটা আস্তে আস্তে কিন্তু মানে কি সরে যাচ্ছে। সরে যাচ্ছে এই কারণে যে জামাত ইসলাম কিন্তু এই জায়গাটা বিপুল ভাবে তারা কিন্তু অগ্রসর হয়েছে, তারা সেই জায়গাটা কাভার করছে। সুতরাং এখন ডক্টর ইউনূসের এইরকম মানে নিম্নমুখী একটা অবস্থানে যদি বিএনপি আরো বেশি সমর্থন দিতে থাকে, এতে কিন্তু সামগ্রিকভাবে এই সব কমপ্লিমেন্ট আলটিমেটলি হিতে বিপরীত হবে। এটা কিন্তু ভালো হবে না। কারণ 1 বছর আগে ডক্টর ইউনূসের যে ভাবমূর্তি, যে জনসমর্থন, এখন যে কোনো বিচারে সবাই বলবেন যে এখন অনেক বেশি নিম্নগামী। তো নিম্নগামী একটা অবস্থানকে যদি বিএনপি এখন সাপোর্ট করতে থাকে, তাহলে এমনিতেই জামাত আন্দোলনে আছে, ফোকাস পয়েন্টে আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করো, সহযোগীদের সব নিষিদ্ধ করো, ফলে যত এইগুলি নিষিদ্ধ হবে তত বেশি কিন্তু বিএনপি শক্তিশালী হবে না, হবে হচ্ছে জামাত। সেই কারণে আমি বিএনপির এই কমপ্লিমেন্ট সত্ত্বেও বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিন্তু আমি চিন্তা করছি যে কি দাঁড়াবে শেষ পর্যন্ত।
জি, আমি ছোট করে এটা একটু মন্তব্য নিই ডাক্তার জাহিদ, আপনি কি মনে করেন এই কমপ্লিমেন্ট মানে যেটি আসলে আগের সাবেক প্রধানমন্ত্রীকে খুব চারদিকে সবসময় কমপ্লিমেন্টই থাকতো, প্রশংসা আর প্রশংসা, এখন কি ডক্টর ইউনূসও সেরকম একটা পর্যায়ে আসছেন যে তাকে এরকম প্রশংসা যেটা আসলে মিনিংফুল না সেরকম প্রশংসা করা হচ্ছে? আর বিএনপির আমার মনে অবস্থানটাকে আপনি হয় কিভাবে দেখেন আমার কমপ্লিমেন্টের মনে হয় প্রেক্ষিতে? না, জি। এবং এই তুলনাটা একেবারেই ভুল হয়েছে আমি মনে করি। কারণ হলো, ডক্টর ইউনূসকে আমরা যে সমালোচনা করি, ঠিক সেই জায়গায় জিয়াউর রহমান প্রশংসিত হতেন। দুজন একেবারেই উল্টো চরিত্রের মানুষ। কেন? জিয়াউর রহমান একজন ডুয়ার ছিলেন। ওনার যা চিন্তা ভাবনা ছিল, যতটুকু ছিল, উনি বলার চাইতে উনি এটা করে দেখিয়েছেন, কাজ করতেন। ঠিক এই জায়গায় আমরা ডক্টর ইউনূসকে সমালোচনা করি। উনি মোটিভেশনাল স্পিকারের মতো অনেক মোটিভেশন দেন, অনেক কথা বলেন, কিন্তু উনি আসলে পদক্ষেপ নেন না। আমাদের এই দেশ চালানোতে তার সমস্যার যে জায়গা হয়েছে, মূলত তিনি পদক্ষেপ নেন না, উনি কাজ করেন না বলেই অভিযোগ আমাদের। সেই তুলনাটাই ঠিক হয় বলে আমি মনে করি। কিন্তু উনি এটা একটা পলিটিক্যাল জায়গা থেকে বলেছেন বলে আমার ধারণা। যেহেতু সামনে নির্বাচন আছে, সরকারের সাথে অন্তত আমি বলছি না কোনো এক্সট্রা সুবিধা, কিন্তু কোনো রকম কোনো বোঝাপড়ায় যাতে সমস্যা না থাকে, হুম। সরকারের দিক থেকে যাতে কোনো নেগেটিভ অ্যাটিটিউড না থাকে। কারণ ডক্টর ইউনূসের এক ধরনের বিরক্তির প্রবণতা ছিল বিএনপির প্রতি, আমরা দেখেছি। ইভেন ফেব্রুয়ারিতে লন্ডন থেকে ফিরে আসার পর মনে করছিলেন অনেকে এটা কেটে যাবে, না কেটে যায়নি। বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রকে কেন্দ্র করে বা বিভিন্ন সময়ে সরকারের অন্তত একটা অংশ আছে যাদের সাথে বিএনপির এক ধরনের টানাপোড়েন হয়তো আছে। আমি ধারণা করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাগুলো বলার মাধ্যমে অন্তত একটা লিস্ট আন্ডারস্ট্যান্ডিং যাতে থাকে, র্যাপোটা থাকে, সেই জন্যই বলেছেন, এর বেশি কিছু না। এবং তুলনাটা ভুল, আবারও বলছি। জি। একটু এই প্রসঙ্গে আসি যে মানে বিএনপির অবস্থান নিয়ে জনাব মোস্তফা ফিরোজ যেরকম বলছেন, বিএনপিকে খুব আগে যেমন আমরা জানতাম আপোষহীন নেত্রীর দল বিএনপি, এখন সবকিছুতে একরকম আপোষ বা এরকম প্রশংসা করে চলবার একটা জায়গায় দেখা যাচ্ছে বলে অনেকে এটার একটা সমালোচনাও করছেন। সেখানে আমি আসলে অন্য একটা প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে যে জনাব মাহফুজ আলম, বর্তমান উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, তিনি যে বললেন যে সবকিছু ভাগ বাটোয়ারা হয়ে গেছে, কোনো মানে তিনি একজন তথ্য উপদেষ্টা, তিনি গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড খ্যাত তথ্য উপদেষ্টা, তিনি যখন এই কথাটা বলছেন, এটির কি কোনো প্রতিবাদ বা কেউ কি করছেন যে আসলে না এটি ভুল তথ্য? জনাব ডক্টর জাহিদুর রহমান দেখেছেন এরকম খুব শক্ত প্রতিবাদ, নাকি এটা আচ্ছা, একরকম এটা অ্যাকনলেজ আসছে করে তার নেওয়া? আগে তার আগে আপোষহীনের প্রশ্ন আসে। বিএনপি এই মুহূর্তে খুবই ডেলিকেট একটা সিচুয়েশনে আছে। বিএনপি সম্ভবত এরকম ডেলিকেট সিচুয়েশন আগে কোনোদিন ছিল না। ধরুন, যেমন নির্বাচনের ডেট দিচ্ছে না, বিএনপি কি মাঠে নেমে সারা দেশের কয়েকটা বড় শহর অবরোধ করে নির্বাচনের ডেট দিতে পারতো না? খুব ভালোভাবে পারতো। কিন্তু সমস্যা হচ্ছে এই, যে বিএনপি কতটুকু বল প্রয়োগ করবে, কতটুকু চাপ প্রয়োগ করবে, সেটা নিয়ে তার নিজের মধ্যে কনফিউশন আছে। এটা আমার ধারণা একজন অ্যানালিস্ট হিসাবে। কারণ এই সরকার ফেল করে ফেললে আবার দেশের নির্বাচনটাই আনসার্টেইন হয়ে যেতে পারে। কারণ দেশে বহু লোকজন এসব খেলার জন্য বসে আছে, ডক্টর ইউনূসকে সরিয়ে ফেলে এখানে অমুককে বসাবেন, তমুককে বসাবেন, অথবা একজন ভিন্ন জেনারেলকে এনে একটা মিলিটারি ইন্টারভেনশন করাবেন। বাস্তব হবে কিনা ডিফারেন্ট ডিবেট, কিন্তু একটা কেওস এবং এই সরকারকে সরিয়ে ফেলে এরকম একটা কিছু চেষ্টা তাদের থাকে। ডক্টর ইউনূসের যাবতীয় ব্যর্থতা যদি থাকে, অন্তত গত কয়েকদিনে আমরা দেখব, গত কয়েক মাসে তিনি নির্বাচনের পক্ষে, ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে খুব টাফ ভাবে দাঁড়িয়েছেন। তো ডক্টর ইউনূসের সমালোচনা যেমন করতে হবে, একই সাথে ডক্টর ইউনূসকে এত বেশি বিপদে ফেলা যাবে না যে তাকে চলে যেতে হবে ধরনের পরিস্থিতি তৈরি হয়। সো বিএনপি খুবই ডেলিকেট একটা জায়গায় এই মুহূর্তে আছে, সেজন্য সে অনেক কিছু করে উঠতে পারবে না। নাম্বার টু হচ্ছে, আপনি যে কথাটা বললেন মাহফুজ আলমের বক্তব্য, হুম, হুম। আমি মনে করি আসলে এই বক্তব্যটার মধ্যে সেই অর্থে তেমন কোনো মেজর নেগেটিভ কিছু নাই। কারণ হলো, আওয়ামী লীগকে যদি সরাতে হয়, আওয়ামী লীগের সাথে খুবই বেশি কানেক্টেড লোকজনকে যদি সরাতে হয়, তাহলে যারা উঁচু পর্যায়গুলোতে যাবেন, তার মানে হলো 2008-9 সালের আগের দিকে যাদের রিক্রুটমেন্ট হয়েছে, তো ওর মধ্যে আপনি আসলে খুঁজে আনতে গেলে দিনের শেষে এই ধরনের মানুষগুলোই থাকবে যারা বিএনপি বা জামায়াত ইসলামী করেন। তখন তার এনসিপি হুম। ছিল না। তো কিন্তু আমার এরকম তো ধারণা খুঁজে হচ্ছে, এনে আসলে বিএনপি বা জামাতপন্থী হয়ে গেছে, তাদের মধ্যে খুঁজে এনে দেখা গেছে তারা বিএনপি জামাতপন্থী, এমনটা না। তিনি বলছেন চোখের সামনে ভাগ বাটোয়ারা হয়ে গেছে, মানে ভাগ বাটোয়ারা করার জন্যই করা হয়েছে। আমি ঠিক জানি না। হ্যাঁ, এমনি এটা সত্য, প্রশাসনে হয়েছে। এবং জনাব মাহফুজ আলম যেটা বলেন নাই, এনসিপিরও বিরাট একটা ভাগ ছিল, এনসিপির হুম। নিজের দল ছিল না। আমি একটা প্রশ্ন তাহলে মানে মাহফুজ আলমকে করতাম। ধরুন, আমরা সবাই ভালো মতো জানি শেখ হাসিনার সময়ে একজন সচিবও কি ছিলেন যিনি শেখ হাসিনার স্নেহধন্য বা কৃপাধন্য হন নাই? শেখ হাসিনাকে ব্লাইন্ডলি সাপোর্ট না করে কারো পক্ষে সচিব হওয়া সম্ভব ছিল?
প্রথম দিন চোখ বন্ধ করে সব সচিবকে আপনার বাদ দিয়ে দেওয়া দরকার ছিল। এমনকি আপনি চাকরিচ্যুত করতে পারেন। সরকারি চাকরি আইনে চাকরির বয়স 25 বছর হলে আপনি তাদেরকে চাকরি থেকে সরিয়ে দিতে পারেন, একদম একজনও চাকরিতে থাকবে না। হয়নি তো। আলাপ আছে এনসিপি এবং স্টুডেন্টরা, তাদের সাথে প্রচুর ডিল টিল হয়ে সেই সচিবরা রয়ে গেছে। তো সবার স্টেক আছে এই সময়, সবাই তার তার লোক রাখার চেষ্টা করেছে আমি মনে করি। হ্যাঁ, বিএনপি করেছে, জামাত করেছে, এমনকি এনসিপি এবং স্টুডেন্টরা, তখন এনসিপি হয়নি, স্টুডেন্টরা সেই চেষ্টা করেছেন, তাদেরও প্রচুর লোক আছে। হুম, মানে সবারই ভাগ বাটোয়ারার কথা আছে। জনাব মোস্তাফিজ, আপনি আসলে এই বক্তব্য কিভাবে দেখছেন? ভাগ বাটোয়ারা হয়েছে, এটি বিএনপি জামাত নিজেরাও অভিযোগ করেন। এই অভিযোগটা করেছিলেন যখন নাহিদ ইসলাম মন্ত্রী ছিলেন, মানে উপদেষ্টা ছিলেন। আসিফ মাহমুদ তিনিও করেছেন, এখন মাহফুজ আলম বলছেন একদম ভাগ বাটোয়ারা হয়েছে, চোখের সামনে ভাগ বাটোয়ারা হয়েছে। কিভাবে দেখছেন, এবং এর বিরুদ্ধে কোনো অবস্থান নাই কেন? অ্যাকনলেজ করে নিচ্ছেন সবাই? মানে এটা ছাড়া তো আসলে উপায় মানে বিকল্প কি ছিল? মানে আপনি ধরেন যদি এই ফ্যাসিবাদের সহযোগী বলেন, ধরেন সচিবরা একটা দায়িত্ব পালন করছে, অতিরিক্ত সচিবরা কি করেনি? জয়েন্ট সেক্রেটারিরা করেনি? ডেপুটি সেক্রেটারিরা করেনি? ডেপুটি সেক্রেটারিরা তো ডিসি হিসেবেই ছিল। তারপরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি করেনি? তারা তো ইওনো হিসেবে ছিল। তা আপনি এই মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি এবং সেক্রেটারি, এই পুরো 15 বছরে কিন্তু এই তাদের উত্থান এবং অনেকের নিয়োগ। তো আপনি এত মানে ধাপগুলি আপনি সরাই দিয়ে ফ্যাসিবাদ মুক্ত কিভাবে করবেন? প্রশাসন ওই জায়গাগুলোতে কে বলবে? শুধু তো প্রশাসন না, মানে পুলিশ থেকে শুরু করে আপনি বিভিন্ন বাহিনী থেকে শুরু করে আপনি, তো যদি ইয়ে হয় তাহলে ওই মেজর থেকে শুরু করে একদম উপর পর্যন্ত ছেড়ে ফেলতে হয়। তাহলে তো একটা একটা পঙ্গু আপনার মানে পুলিশ প্রশাসন সেনাবাহিনী সবকিছুই তো পঙ্গু হয়ে যায়। এটার বিকল্প কি ছিল? মানে আপনি মানে এটা তো কম্বল বাঁচতে গেলে তো মানে লোম বাঁচতে গেলে বলেন না, কম্বলই তো থাকে না। তো এরকম একটা অবস্থা ছিল। তো 15টা বছর মাথায় রাখা দরকার, এক হুম। যুগেরও বেশি সময় ধরে, এই এক যুগের বেশি সময় ধরে এই শেখ হাসিনার শাসন আমলেই সবাই নিয়োগ হয়েছে, বদলি হয়েছে, পোস্টিং হয়েছে, সুবিধাজনক অনেকগুলি জায়গা তারা আসছে। এগুলিকে বাদ দিয়ে আপনি কিভাবে পারবেন? পারা সম্ভব হয়নি। যার কারণে হয়েছে কি, এই প্রশাসনটাই যেহেতু একটা সুবিধাবাদিতার ভিত্তিতে তারা গড়ে উঠছে। তো যখন এই রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তখন ওই যে বলা না, গুপ্ত সবাই, ও না ও তো আসলে ও ছিল জামাতের, কিন্তু কি করবে, আওয়ামী লীগের কারণে চুপ করেছিল, আচ্ছা সে আমার। ও ছিল আসলে বিএনপির, কিন্তু ও তো আসলে একটু মানে দেখাইতে হয়েছে যে আওয়ামী হুম। লীগ, সুতরাং ওকে। এইভাবেই তো ভাগ বাটোয়ারা হয়েছে। এখানে নীতি নৈতিকতা, ওই আদর্শ, ওই চেতনা, এটা তো আর দেখেন, এটা তো মানে বিপ্লব হয়নি, এটা একটা গণঅভ্যুত্থান হয়েছে, একটা চাপের মুখে পড়ে গেছে। এখন সুশীলা কালকে কি করবেন? আপনি নেপালের কথাটা চিন্তা করেন তো, সব বাদ দেবে। সে বলতে ভাই আমি এটা পারবো না, নির্বাচন হোক, ওই নির্বাচিত পার্লামেন্ট সব করবে, আমি এখন সংবিধানে হাত দেবো না। তাদের হলো সবচেয়ে বড় সমস্যা সম্ভবত পিয়ার, যে পিয়ার বারবার ঘন ঘন 17 বছরে 13 বার সরকার পরিবর্তন হয়। হুম। তো বলছে যে নির্বাচিত সরকার করুক। তো এখন এই আপনি 15 বছরের এই জঙ্গল যদি আপনি সাফ করেন, তাহলে তো কেউ নেই। ওই জায়গাটা কারা পূরণ করবে? এটার কোনো বিকল্প কোনো প্রস্তাব আছে? আসে নাই। যার জন্য আপনি কি পুলিশ সব বাদ দিচ্ছেন? এখন কি মনে করেন যে যারা এসপি ওসি হিসেবে বিভিন্ন জায়গায় আছে, তারা কি কোনো মানে আওয়ামী লীগ আমলে কি সুবিধাবাদী না? সুবিধাভোগী জায়গাগুলো তো এ করেনি। তারা কি লাঠির বাড়ি মারে নাই? মারছে তো। তা আপনি মানে কি তখন করবেন? গুপ্ত ছিল, তাদের গুপ্ত কাজই হিসেবে তো তাই। জামাত বা বিএনপির লোক ছিল, এখন গুপ্ত হ্যাঁ, হয়ে আওয়ামী তো লীগের লোক এখন থাকবে। মনে করেন এই আমলে মনে করেন এখন মানে বিএনপি আসলো বা জামাত আসলো, তারা 15টা বছর থেকে গেল, তারপরে যদি আওয়ামী লীগ আসে তখন কি করবে? সে কিছু করার নেই। তখন মানে তখন সব সাফ করতে গেলে তো তখন প্রশাসন চলবে না, পুলিশ চলবে না, থানা চলবে না। এখন কার্যত সেই রকম রদ বদল করতে করতে তো প্রশাসন, পুলিশ, থানা মানে তারা তো অকার্যকর, সেগুলি তো কাজ করছে না। তারপরেও আপনি আলো সরাবেন, তাহলে কে বলবে কি ওই জায়গাটা? মানে সচিবের কাজ বিকল্প তো ছিল আমি না, বুঝি না। এরকমটাই হবার কারণ কথা আমি ছিল। মনে করেন আমি খুব মানে হাসিনা বিরোধী লোক, কিন্তু আমি তো প্রশাসন বুঝি না, আমি তো সাংবাদিকতা বুঝি। আমাকে নিয়ে বসাবেন, কোথা থেকে আনবেন? আমদানি করবেন কোথা থেকে? বিদেশ থেকে? জাতিসংঘ বলবেন, প্রস্তাব পাশ করবেন যে বাংলাদেশে আপদকালীন এই অবস্থায় ডেপুটি সেক্রেটারি থেকে সেক্রেটারি পর্যন্ত লোক দেন, এরকম 10,000 লোক দেন, আমরা বসাই।
হুম। এটা তো মানে সম্ভব। এটাই আসলে খুব বিকল্প ছিল না, বিকল্প সেটি একটা বক্তব্য স্পষ্ট হচ্ছে। কিন্তু আরেকটা বিষয় আসি, মাহফুজ আলম বলছেন যে 2 মাস ধরে তিনি আসলে গদি হারানোর ভয়ে আছেন, কখন নেমে যায় সেই বিষয়টা। 2 মাস ধরে কি হলো ঠিক ডাক্তার জাহিদুর রহমান সেটি বুঝতে পারছেন? 2 মাসে কি হলো যে 2 মাস ধরে তিনি এই শঙ্কায় আছেন যে কখন গদি থেকে নেমে যায়? আমি আসছি তার আগে ওই সচিব সরানো নিয়ে বলি। আমি ডেপুটি সেক্রেটারি আর একটা সচিবের ইম্প্যাক্ট একই না, সুতরাং আপনাকে সব পাল্টাতে হবে না। শেখ হাসিনার সময় কারা কারা প্রমোশন পায়নি এই তালিকা খুব ভালো মতো আছে। আপনি চাইলে সব সচিব পাল্টাতে পারতেন, অ্যাডিশনাল সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারিকেও আপনি মানে মানে ডাবল প্রমোশন দিয়ে বসানোর হুম। ইতিহাস এর ডিসি মধ্যেই নিয়োগ আছে নিয়ে যে কি নজির। ঝামেলা হলো, তখনও যে হ্যাঁ হ্যাঁ ঘুষের আছে, ব্যাপার স্যাপার এর আসলো মধ্যে সেটা তো নজির দেখলাম। আছে। এবং আপনি চাইলে এটা খুঁজে বের করতে পারতেন, পরে অন্তত সচিব পাল্টানো যেত। আমি একমত যে একেবারে ডেপুটি সেক্রেটারি বলে, ডেপুটি সেক্রেটারির ইম্প্যাক্ট আর সচিবের ইম্প্যাক্ট কোনোভাবেই একই না। সচিবগুলো সব পাল্টানোর মতো অফিসার পাওয়া যেত, যারা শেখ হাসিনার সময় হুম। খুব সহজ হিসাব, যারা শেখ হাসিনার সময় সুযোগ পায়নি, যাদেরকে ডেপ্রাইভ করে রাখা হয়েছে, এদের মধ্যে থেকে স্কিল লোক আনা যেত। যাই হোক, আমি বলছি ওটা আসলে তারা থেকে যেতে পেরেছেন। আলোচনা নাকি এরকম হয়েছে, যেহেতু আওয়ামী লীগের প্রিভিলেজ লোক, ওকে যদি রাখা যায় ও আমার কথা শুনবে এবং অনেক ভালো ট্রানজাকশন করা যাবে। এগুলো হয়েছে আসলে ওই সময়। এবার আপনি মাহফুজ আলমের কথা বলছেন, 2 মাস থেকে আসলে ঘটনা যেটা সেটা হলো, আমি মানে এই আলাপ তো আসলে আছে যে এই সরকারকে নির্বাচনের দিকে যখন এগিয়ে যাবে, তাকে অবশ্যই অনিবার্যভাবেই তাকে আসলে নিউট্রাল হয়ে উঠতে হবে। এই যে দুই ছাত্র উপদেষ্টা, এই ছাত্র উপদেষ্টা, আমি আপনার কথা, আমরা যতই অ্যানালিসিস করি আমাদের মধ্যে একদম অ্যাক্টিভিজম আছে, আমরা সরাসরি বলে ফেলি এনসিপি কিংস পার্টি, এই দুজন আসলে এনসিপির লোকজন। তো ডক্টর ইফতেখারুজ্জামানের মতো মানুষও তো বলছেন, ওনার মতো সিভিল সোসাইটির রেসপেক্টেড মানুষও বলছেন। সো দেয়ারস এ হিউজ পারসেপশন যে এদেরকে সরে যেতে হবে। এবং আমরা একটু ইনফর্মালি বলছি, এনসিপি বা অন্যান্য এদের সাথে তো আমাদের যোগাযোগ আছে, এই দুজন যে ভেরি মাচ মানে কানেক্টেড টু দ্য পার্টি, তাদের নানান পলিসি ডিসিশনে আলোচনায় তারা থাকেন, এগুলো আমরা জানি ইনফর্মালি। সো আমি ধারণা করি এই চাপ বাইরে থেকে আছে। বিএনপি তো প্রকাশ্যেই এই দুই ছাত্র প্রতিনিধিকে বের করে দেওয়ার অবস্থান নিয়েছিল। আর আমি অনুমান করি যে সরকারের প্রধানের পক্ষ থেকেও তাদের উপরে এই ধরনের মেসেজ হয়তো আছে, কারণ তাদের কাজ হোক কাল হোক বেরোতে তো হবেই। তো এই কারণে তারা চাপের মধ্যে আছেন বলে আমি ধারণা করি। জি, একই প্রশ্ন জনাব মোস্তফা ফিরোজ। শেষ প্রশ্ন, যে 2 মাস ধরে কি ঘটছে, আপনার কি বিশ্লেষণ? মাহফুজ আলম ব্যক্তিগতভাবে একটু চাপের মধ্যে আছে, কারণ সে যখন নাকি বলছে যে মৌদুদিবাদী, তো কয়েকটা দল আছে, আর একটা মৌদুদিবাদী দল নেই, সেটা এনসিপি কে উদ্দেশ্য করে বলছে। ফলে আহ অন্যদের সাথে মাহফুজ আলমের একটু পার্থক্য আছে, তারপরেই কিন্তু দেখবেন যে সে চাপের মধ্যে পড়ছে এবং এক ধরনের তার মধ্যে হতাশা। কারণ এটা বলার সাথে সাথে সরকারের ভেতরে এবং বাইরের অনেকগুলো শক্তি মাহফুজ আলমের কে নিশ্চয়ই চাপ প্রয়োগ করা শুরু করছে, যার কারণে তার মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে। যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যত উজ্জীবিত দেখি বিসিবি এই ধরনের নির্বাচন নিয়ে, আহ, মাহফুজ আলমকে কিন্তু দেখা যাচ্ছে না। ফলে ডিফারেন্স আছে, ফলে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে, দল থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে, এনসিপি থেকে, সরকার থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এই সমাধানটা তিনি নিজেই করতে পারতেন, নিজেই রিজাইন করলে তো জিনিসটা ল্যাডার চুকে যায়। এত তো মানে ওনার অপেক্ষা করতে হবে কেন? এই যাকে নিয়োগ দিছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিজে বলেন যে ছাত্ররা আমাকে নিয়োগ দিছে। তো যিনি যারা নিয়োগ দিছে তাদেরকে কিভাবে উনি চাকরিচ্যুত করেন? বলেন কিভাবে যে তুমি চলে যাও? কারণ তারাই তো তাকে নিয়োগ দিছে, হুম। ছাত্ররা। তো সেই কারণে এটা হলো নিজের থেকে এখন এই করতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলতে পারছেন না, কারণ ছাত্রদের অবদান, ছাত্ররা তাকে বসাইছে বারবার বলতে বলতে, যে তিনি ছাত্রদের দ্বারা নিয়োগ প্রাপ্ত হয়ে ছাত্রদেরকে স্যাক করতে পারেন না। সুতরাং ছাত্রদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি এই ক্যাবিনেটে থাকলে এই ক্যাবিনেট কি আসলে নিউট্রাল, অন্তর্বর্তী, নিরপেক্ষ, এটা হয় কি হয় না, এইটা বুঝে তাদেরকে সিদ্ধান্ত নেওয়া উচিত। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ, অনেক ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান, আপনাদের দুজন